নমস্কার। ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। যে বিষয় নিয়ে এখন কথা বলতে চলেছি তা প্রতিটি বাঙালির কাছে নিঃসন্দেহে ভীষণ আগ্রহের। কারণ বাংলাদেশ। ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সে দেশের রাজনীতিবিদ লিসা কামাল। শুরু করার আগে তার সম্পর্কে কিছু কথা বলে নিই। 1990 সাল থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 100টি গান গেয়েছেন। এত গান বিশ্বের কোনো রাষ্ট্রনায়ককে নিয়ে কোনো শিল্পী গেয়েছেন বলে জানা নেই। এদিক থেকে আহ এটি নিঃসন্দেহে একটি বিশ্ব রেকর্ড। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত। 5 আগস্টের পর বাংলাদেশের ছবি বদলেছে। কি অবস্থায় এখন বাংলাদেশ, আমরা শুনবো তার কাছে। লিসা, স্বাগত আহ ওঙ্কার বাংলায়। আপনার সম্পর্কে ধন্য- অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কাজটি করব। ফলে আমরা এখন জেনে নিই বাংলাদেশ এখন কি পরিস্থিতি। আহ, দাদা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমার বাংলাদেশের পক্ষ থেকে। ভারতবাসী যারা আমাদের পরম বন্ধু, সেই 71 সাল থেকে আমাদের বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। কারণ আপনারা সেই 71 সাল থেকে আমাদের সাথে আছেন। আহ আসলে আমরা মোটেও অকৃতজ্ঞ জাতি না। আমরা এক কৃতজ্ঞ জাতি হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি। যে আমি দাদা যতটুকু মনে করি যে 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশে কালো রাত্রি যে হামলা করে, তখন আসলে আমাদের পাশে কেউ ছিল না। একমাত্র ভারত আমাদের পাশে ছিল। বিশ্বের কোনো দেশ আমাদেরকে তখন সাপোর্ট দেয়নি। আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমি এই কৃতজ্ঞতাটুকু আপনাদের প্রতি প্রকাশ করতে চাই যে আপনারা তখন থেকে, যখন আমাদের পাশে, যখন 25শে মার্চ কালো রাত্রে আমার মানুষের রক্তে বুড়িগঙ্গা নদী একদম লাল হয়ে গিয়েছিল, মানে হাজার হাজার মানুষের লাশ তখন রাস্তাঘাটে পড়েছিল, তখন আমাদেরকে নিয়ে কথা বলার মতো, আমাদের পাশে দাঁড়ানোর মতো আসলে কোনো দেশ তখন দাঁড়ায়নি, একমাত্র ভারত ছাড়া। আমরা তখন আমাদের প্রায় 1 কোটি মানুষকে, শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের শ্রদ্ধেয়, আমি পরম শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি যে তিনি আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে বলেন, আমাদের মানসিক সাপোর্ট বলেন, আমাদের ওনারা, আপনাদের মনে হয় প্রায়, আমি যদি ভুল করে না থাকি, 22,000 সৈন্য, আমাদের সেনা আমাদের দেশের জন্য তারা যুদ্ধ করেছেন। আমরা আসলেই, যদি কেউ বলে যে আমরা অকৃতজ্ঞ, যে সেটা হলো একটা সামান্য গোষ্ঠী, সামান্য কতগুলো মানুষ, কিন্তু হ্যাঁ, আমরা এই ধরনের বাংলা। কথাবার্তা যখন দুটি দেশের ভেতর শুরু হয় তখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা শীতলতা আসে। সে কথায় পরে আসবো। আমি আগে জেনে নিতে চাইছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। কারণ অনেকটা দিন গেল, এর ভেতর কি ধরনের উন্নতি হচ্ছে বা এই ধরনের অবাঞ্ছিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে তার সেগুলো কতটা কোন জায়গায় এই মুহূর্তে। দাদা, আমাদের বাংলাদেশের অবস্থা এখন, আমি যতটুকু বলবো এটা ভয়াবহ। আমি সেটাই আপনাকে বলছিলাম যে আমরা যারা 71-এর পরে জন্মগ্রহণ করেছি, আমরা যারা 71 সাল দেখিনি, আমাদের মনে হচ্ছে যে আমরা এখন 71 দেখছি। আমরা যেরকম 5 তারিখে রাতে একটা 25শে মার্চ কালো রাত্রি দেখে ফেলেছি, আমরা এখন গত 7 মাস যাবত একটা 71 সাল দেখছি, যেখানে মারামারি, কাটাকাটি, আপনি এই যে আমার বিশেষ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সংগঠনটি আছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া যে সংগঠনটির উপরে যে অমানবিক নির্যাতন এখন বাংলাদেশে চলছে, যে আমার মানে দলের মানুষকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে,
এবং আপনি মনে মনে রাখবেন যে আমাদের যে অর্থনৈতিক যে সেক্টর গুলো আছে সেগুলো প্রায় ধ্বংসের একদম দ্বার প্রান্তে আমরা চলে আসছি। আমাদের একটা ধরেন যে একটা এলিট শ্রেণী ছিল যারা স্বাধীনতার পরে বুদ্ধির জোরে হোক বা কলমের খোঁচাই হোক তারা অনেক টাকার মালিক হয়েছে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি বা আমাদের যে আরেকটা শ্রেণী আছে দরিদ্র শ্রেণী যারা দিন আনে দিন খায়, যারা গার্মেন্টসে কাজ করে, যারা অটো চালায়, যারা কৃষক মজুর, তাদের অবস্থা ভয়াবহ দাদা। কারণ এই যে দেখেন যে আমাদের ট্যাক্স ছিল 15%, এরপরে যে আমেরিকা 37% যে ট্যাক্স আমাদের উপর নির্ধারণ করে দিল, যার ফলে আমাদের গার্মেন্টস সেক্টরটার মানে একদম বিলুপ্তির পথে। আমি যতটুকু জানি যে 7,500 গার্মেন্টস প্রায় বন্ধের দিকে, এবং আপনি 7,500 গার্মেন্টস এর কত লাখ কর্মী এখন বেকার, আপনি শুধু একটু চিন্তা করে দেখেন। এবং আমি যতটুকু জানি যে আমার জন্মের পরে আমি কখনো ভুখা মিছিল বা ভুখা কাকে বলে এটা আমি শুনিনি, কিন্তু ঈদের একদিন বা দুদিন আগে বাংলাদেশে ভুখা মিছিল হয়েছে। আপনি কি বুঝতে পারছেন যে কতটুকু আমরা খারাপ পরিস্থিতিতে থাকলে আমরা ভুকা মিছিল দেখি সেই আহ ঠাল নিয়ে, এবং গার্মেন্টস কর্মীদের যে বেতন দিতে পারছে না, সচিবালয়ের সামনে আমাদের মিনিস্ট্রির সামনে হাজার হাজার গার্মেন্টস কর্মীরা চিৎকার করে কান্না করছে যে তাদের একটা যে আমাদের ঈদ গেল, আমাদের এই যে 7,500 গার্মেন্টস কর্মী, যে লাখ লাখ গার্মেন্টস কর্মীর চুলায় আগুন জ্বলেনি, তারা বাচ্চাদেরকে সেমাই রান্না করে এবার খাওয়াতে পারেনি। এই মানে যখন কতটুকু। একটি দেশের পরিস্থিতি, তখন ওখানকার নাগরিকরা যখন তার মিত্র দেশ, যে বললেন ভারত, তার সম্পর্কে নানান যে সমস্ত কথাগুলো উঠছে, যুদ্ধ ঘোষণার মতো কথা উঠছে, এগুলো কিভাবে আপনারা দেখছেন? মানে আপনারা সেই দেশে থেকে এটা কি আপামর বাংলাদেশিদের, নাকি এটা কোনো একটি গোষ্ঠী এটাকে চালাচ্ছে বলে মনে হচ্ছে? দাদা ওই শুরুতে আমি সেটাই আপনাকে বলছিলাম যে ওই যে বলে না কথায় কথায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওটা সেই তারাই বলে যারা 71 সালের পরাজয়টা মেনে নিতে পারেনি। যাদের 71 সালে একদম ন্যাক্কারজনক পরাজয় হয়েছিল, যারা বাংলাদেশকে, তারা সেই পরাজয়ের গ্লানিটা তাদের বারবার স্মৃতিতে আসে। তারা সবসময় একটা ওঁত পেতেছিল বাংলাদেশটাকে একটা, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা, তারা এইটাকে আবার পূর্ব পাকিস্তান করার একটা ষড়যন্ত্র তারা অনেক বছর ধরে করে আসছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনার যে দৃঢ়তম যে তার প্রত্যয়, তার যে লিডারশিপ, তার কারণে তারা এতদিন সফল হতে পারেনি। একটা মানুষকে দাদা যদি বলেন প্রায় 21 বার তার জানের উপরে হামলা করা হয়েছে, এবারও যদি মানে এবারও তাকে হত্যা করার একটা পূর্ব পরিকল্পনা, যেটাকে ম্যাটিকুলাস ডিজাইন বলে, যে একটা সামান্য কোটার উপরে ভিত্তি করে, কোটা কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার, এটা জাস্ট একটা বাহানা। সেই কোটা আন্দোলন, যেমন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যেই কোটাটা নিয়ে যে সমস্যাটা হয়েছিল, যে মুক্তিযোদ্ধা কোটাটা, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে পারি যে আমাদের কোটার দরকার নেই দাদা, আমাদের যোগ্যতা বলে আমরা এগিয়ে যাব। শেষ পর্যন্ত আমাদের জনতা শেখ হাসিনাও কিন্তু বলেছিল ওকে ফাইন, তোমরা কোটা চাচ্ছ না, আমি কোটা আহ করে দেবো, কোটার দরকার নেই। তারপরেও দেখেন একটা ইন্টারভিউ আমরা দেখলাম, তাদেরই কোনো এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা পরে, যাদের মুখোশ উন্মোচন হলো যে তারা এনটি মানে বাংলাদেশ, তারা পাকিস্তান সাপোর্ট করে, তারা কিন্তু বিভিন্ন ইয়েতে আপনি অনলাইনে খোঁজ নিলে সেই সাক্ষাৎকার গুলো দেখবেন যে তারা বলছিল যে যখনই মাননীয় প্রধানমন্ত্রী এই এটা মেনে নিলেন, তাহলে তো আমরা হেরে যাচ্ছি, তখন আরেকটা দফা, তখন আরেকটা দফা। কারণ তাদের প্ল্যানটাই ছিল জয়ন্তী শেখ হাসিনাকে পতন করানো। কারণ জয়ন্তী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী সংগঠনের যে যিনি সভানেত্রী, তার পতন যদি না ঘটানো যেত, তাহলে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার পরিকল্পনা তাদের ভেস্তে যেত। কারণ তারা তো এখন পাকিস্তান করতে চাচ্ছে। আপনি দেখেন যে এই যে এখন যতবার আপনি, আমরা নিউজ ফিডে যাই দাদা, যতবার আমরা রিফ্রেশ করি ততবার এক একটা ধর্ষণ। 4 বছর থেকে 8 বছর, আমি একটা জিনিস মাথায় ঢোকে না যে আমরা কতটুকু আমাদের চারপাশে কাপুরুষ বসবাস করে, কতটুকু জানোয়ার বসবাস করে, যে একটা 4 বছরের বাচ্চা তাকে কি আকৃষ্ট করলো যে তাকে গণধর্ষণ করতে হবে।
এবং 8 বছরের একটা বাচ্চা, আপনারা অবশ্যই সেই ঘটনাটি শুনেছেন, আসিয়া, কি ভয়ঙ্কর পরিণতি তার হয়েছে। যে আমরা এই যে গণধর্ষণ, একজন ভাবিকে মানে গণধর্ষণ করছে দেবরকে আটকিয়ে রেখে, 10 বছরের বাচ্চা শহীদ মিনারে ফুল দিতে যাবে ভাষা আন্দোলনের আমাদের 21শে ফেব্রুয়ারির সময়, তখন তাকে শাহবাগে মেট্রো রেলের নিচে তাকে গণধর্ষণ করা হলো। 8 বছরের আসিয়া, 4 বছরের বাচ্চা, আমি যদি লিস্ট বলতে থাকি আমার মনে হয় আপনার এই প্রোগ্রামের সময় তো শেষ হয়ে এই যাবে। প্রশাসনের ভূমিকা কি এখন, এই যে সমস্ত পরিস্থিতি হচ্ছে? এটা হলো যে আপনি এই যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দেখেন আমাদের ছাত্ররা, এই যে একটা মানে আমাদের ছাত্রদেরকে যে বোকা বানানো হলো, এই যে একটা ম্যাটিকুলাসলি ডিজাইন করে তাদের সাথে যে প্রতারণা করা হলো, এখন প্রশাসনিক অবস্থা হয়েছে আমাদের পুলিশ বাহিনীটা তো মোটামুটি ধ্বংসের পথে। এবং আপনি যে আপনার উপরে যে মব হচ্ছে, আমার অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আজকে ঘর ছাড়া, অসংখ্য আওয়ামী লীগ কর্মীরা আজকে এই যে রোজাটা গেল না খেয়ে তারা রোজা রাখলো, তারা বাবা মা ভাই বোনকে ছাড়া। এবং আপনি অনেক আপনি যদি অনলাইনে ঢোকেন, অনেক ভিডিও, সেই ভিডিওগুলো দেখা যায় না দাদা, জবাই করে হত্যা করা হচ্ছে, তো জাস্ট এই জবাই করে হত্যা আক্রমণ তো করা হচ্ছে। আপনার উপরও হয়েছে, জি। আপনিও আমার ঘর গত ছাড়া। আমি ঘর ছাড়া, আমার গত 5 তারিখে আমার যখন বিকেলের পর থেকে অসংখ্য ফোনে থ্রেড আসতে থাকে, এবং আমি তখন মনে করেছিলাম দাদা যে হয়তোবা দুই একটা ফোনের থ্রেড দিয়ে হয়তোবা তারা থেমে যাবে, কিন্তু না। সন্ধ্যার পরে তারা যখন সদল বলে আমার বাসার নিচে এসে তারা আমাকে, জাস্ট আমার দুই বাচ্চা সহ তারা আমাকে পুড়িয়ে মেরে ফেলবে, এরকম একটা তারা ডিজাইন করে আসছে যে আমাকে শেষ করে ফেলবে। আমার অপরাধটা কি? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার অপরাধটা কি? আমি আওয়ামী লীগ সমর্থন করি। আমার অপরাধটা, আমি বাংলাদেশকে ভালোবাসি। এই অপরাধে, এই অপরাধে আমাকে তারা পুড়িয়ে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করলো। তখন আমার বাসার নিচে যে আমার দুই একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা আমাকে ফোন করে বললেন যে ভাবি, জাস্ট বাচ্চাদের নিয়ে এখান থেকে পালিয়ে যান, নাহলে আপনাকে জাস্ট ছাই করে ফেলবে ওরা। এবং দাদা, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আমি ওখান থেকে কিভাবে যে আমি রেস্কিউ হয়ে আসছি আমি নিজেও জানি না। আমি এখনো ট্রমা, আজকে 7 মাস আমি ঘর থেকে বের হতে পারি না। এবং সবচেয়ে দুঃখের কথা দাদা, আমাকে পুড়িয়ে যে মেরে ফেলতে চাচ্ছে তারা, এই নিউজটা যখন আমার বাপের বাড়িতে গেল, আমার মা একটু অসুস্থ ছিলেন, ওনার শরীরটা ভালো ছিল না। এবং আমার মা শোনার পরে যে যখন তার সন্তানকে পুড়িয়ে মেরে ফেলতে চাচ্ছে এই একটা ভয়ানক অবস্থা, তখন আমার মা আসলে চলে গেলেন, আমার মা মারা গেছে। এবং আমার মায়ের লাশটা আমি দেখিনি। এবং আজকে 7 মাস আমার মাকে যেখানে কবর দেয়া হয়েছে দাদা, আমি সেই কবরে যেতে পারিনি। আমি আমি আমার মায়ের কবরটাও দেখিনি। এবং আওয়ামী লীগ ঘটনা। করার এই কারো কাছে অপরাধ, বঙ্গবন্ধুকে নিয়ে যেই মানুষটি আমাদের বাংলাদেশ নামক একটা দেশ আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীনভাবে যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আজকে যে বড় বড় কথা বলছে তারা, যে মানুষটার কারণে, সেই মানুষটার কে নিয়ে আমি 100টা গান গেয়েছি, সেই মানুষটার দল সমর্থন করি দেখে আজকে আমার উপরেই খড়গটা নেমে আসছে। আমার মতো অসংখ্য মানুষ আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা লুকিয়ে থাকছে, তারা বের হলে আপনি মবের, তারা মব সৃষ্টি করছে। আপনি যদি রাস্তাঘাটে টের পায় যে তারা এটা আওয়ামী সমর্থক, ওখানে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে। আপনি কোথায় যাবেন? থানাতে যাবেন, আপনার কেস নেবে না। এই আপনাকে ধরনের অ্যারেস্ট আক্রোশ করলে, কি এই ধরনের আক্রোশ কি গোটা বাংলাদেশ জুড়ে, নাকি একেবারে নগর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক? না না, গোটা বাংলাদেশ জুড়ে আপনি একটু, কারণ এখনকার দাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন কোনো নিউজ কিন্তু আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি জাস্ট একটু খোঁজ দিয়ে দেখেন, সারা বাংলাদেশ জুড়ে জাস্ট ম্যাসাকার করে দিচ্ছে, জাস্ট ম্যাসাকার করে দিচ্ছে। মানে আমার কথা হলো যে আমরা যে ধর্মই করি না কেন, হিন্দুদের উপর তো অত্যাচার হচ্ছেই, এটা তো আপনারা সবাই জানেন। আমরা মুসলমানরাও কি পার পাচ্ছি? আমরা কারা? যারা স্বাধীনতা সপক্ষের যারা শক্তি আছি, তাদেরকে তারা নিঃশেষ করে দিতে চাচ্ছে। ওই যে বললাম যে তারা 71-এর পরাজয়টা তারা মেনে নিতে পারেনি। ভারত একটা বিদ্বেষের কারণটা কি?
কোন জায়গা থেকে ভারত বিদ্বেষটা আসছে? ভারত বিদ্বেষটা দাদা ওই যে গুটি কয়েক মানুষের, আপনারা মনে করবেন না যে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ ভারতকে ঘৃণা করেন, না, এটা কখনোই না। আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমি আপনাকে একদম দাবি নিয়ে বলতে পারি আমরা ভারতকে ভালোবাসি। ভারত আমাদের পরম বন্ধু। এবং যে মানুষগুলো যে দিল্লি না ঢাকা যে ঘৃণা ছড়াচ্ছে, তারা তারাই যারা ওই যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে চায়, তারা পাকিস্তানের প্রেতাত্মা তাদের ভেতরে, তারাই ওই ভারত বিরোধী কাজ করছে। সেটার সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আপনাদের এবং আমার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি তো অনেক জায়গায় গেছেন, অবশেষে এই দুদিন আগে ব্যাংককে বিমস্টেক সামিটে মোদির সঙ্গে কথা বলেছে। তো এটা কিভাবে বাংলাদেশ নিচ্ছে? কারণ মোদির স্পষ্ট কথা, যে ধরনের পরিস্থিতি চলছে, সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা এবং যে ধরনের কথা চালাচালি হচ্ছে, আহ সেগুলোকে বন্ধ না করলে একটা সুস্থ সম্পর্ক গড়ে ওঠে না। এবং সংখ্যালঘুদের উপর যে এটা হয়েছে, জি, সেখানে বাংলাদেশের তরফে ইস্যু ছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারটাও। তো এই যে পুরো ব্যাপারটি এলো, এটা বাংলাদেশের বা মানুষের কাছে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনাদের মানে আপনাদের প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ এবং আলোচনা, এটা কি গুরুত্ব পাচ্ছে? দেখেন দাদা, এখানে একটা পক্ষ এবং আমাদের যে এখন ক্ষমতায় আছেন, যেভাবে ক্ষমতায় আছেন, ক্ষমতায় তো আছেন, এবং তারা কতটুকু চেষ্টা করে মোদিজির সাথে দেখা করতে পারলেন, এবং কি পরিমাণ তাদের মানে আকাঙ্ক্ষাটা ছিল যে একবার যদি মোদিজির তাদেরকে দেখা দেন, সেই ব্যাপারে আমি নাই গেলাম। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, যে একটা পক্ষ তারা মনে করছে যে হয়তো বা তারা খুব সাকসেস মানে সফল হয়ে গেল, বা তারা যে মোটিভটা নিয়ে আসছে, যে প্ল্যানটা নিয়ে আসছে যে এই বাংলাদেশটাকে পাকিস্তান করে ফেলবে বা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি রাখবে না। আমার মনে হয় আহ আপনাদের প্রধানমন্ত্রী মোদিজি, উনি বাংলাদেশকে ভালোবাসেন, এবং এবং সম্পূর্ণ ভারতবাসী বাংলাদেশের বিরুদ্ধে কোনো দিন যাবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যারা আজকে বোকা বোকা কথা বলছে যে মোদিদির সাথে দেখা করলেই তারা সফল হয়ে যাবে, যে তাদের সব কাজ সাকসেস হবে, আমি এটা কখনোই বিশ্বাস করি না। কারণ মোদিজি সহ ভারতীয় যারা আছেন, তারা কখনোই আমাদের বাংলাদেশটাকে ধ্বংস হতে দেবেন না। এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, যে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করতে আমাদের মানুষের পাশাপাশি আপনারাও যে আমাদের পাশে থাকবেন, এটা আমি বিশ্বাস করি সেই 71 সালের মতো। 100টা এবং ধান। একটা কথা বলি, যে তারা 71-এ যে তাদের পরাজয় হয়েছিল, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি মনে করি এইবার তাদের পরাজয়টা আরো ন্যক্কারজনক হবে, আরো ন্যক্কারজনক ভাবে তাদের পরাজয়টা হবে। যে তারা বাংলাদেশকে যে আবার পূর্ব পাকিস্তান করার যে একটা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে আসছে, তারা কখনোই সেটা সাকসেস হবে না। কারণ বাংলাদেশে এখনো 90%-এর উপরে 71-এর পক্ষে শক্তি আছে। আপনি যে দলই করেন না কেন, আমরা 90%-এর উপরে বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে শক্তি আছি। এই যে তারা 24-এর সাথে 71 মেলায়, আমাদের 71টা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, আমাদের 71টা 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে পাওয়া। তারা কাদের সাথে হ্যান্ডশেক করছে, তারা কাদের সাথে গলা মিলাচ্ছে, কাদের সাথে ইফতারি করছে, যাদের হাত এখন আমার 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত, যারা আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে, তাদের সাথে তারা দেখেন মিটিং করছে, তাদের অ্যাম্বাসেডারের সাথে তারা মিটিং করছে। আসলে লজ্জায় আমার মানে বলতে, মানে আমি কোন দেশে বসবাস করি, এবং আমি খুব আশা করি যে আমার দেশটা আবার আগের মতো হয়ে যাবে। আমরা সবাই, এই যে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগকে যে একবার নিধন করার চেষ্টা করছে, আমার মনে হয় যে খুব শিগগিরই আমরা এখান থেকে পরিত্রাণ পাবো। এবং আমরা আশা করি ভারত আমাদের পাশে থাকবে, যেভাবে 71-এও আমাদের পাশে ছিল। নির্বাচন হলে কি দাঁড়াবে বলে মনে হচ্ছে রেজাল্ট? নির্বাচন একটা কথা হলো যে আসলে সাংবিধানিক উপায়ে এখনো জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো সবাই বলে।
তারপরেও যদি বলে যে নির্বাচন তো বাংলাদেশে হতেই হবে, দেখেন আপনাদের মোদিজিও কিন্তু একটা কথা বলেছেন, ভারতীয় সরকার, যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের সম্পর্কটা সুসম্পর্ক হবে না। কারণ আপনারা গণতান্ত্রিক দেশ, আমাদের এইভাবে চলতে পারে না। নির্বাচন হতেই হবে, কিন্তু সেটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আপনি আওয়ামী লীগের মতো একটা 45%-এর উপরে যেখানে জনসমর্থক আছে, সেই দলটিকে বাদ দিয়ে আপনি কখনোই একটা নির্বাচন আপনি দিতে তো পারবেনই না। যদিও করার চেষ্টা করে, সেটা অবশ্যই বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কখনোই না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া, সেই দলটাকে এত সোজা আমার মনে হয় না যে আপনি একদম নিধন করে দিবেন। আর আওয়ামী লীগের দোষটা কোথায় আপনি বলেন? দুই একটা মানুষ যদি বলেন, যে কোনো লুটেরা বলেন, সন্ত্রাসী বলেন, তাদের কোনো দল নাই দাদা, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সন্ত্রাসীদের কোনো দল নাই, তারা কোনো দল করতে পারে না। তাতে বলে এই যে আমার 8 থেকে 10 কোটি আওয়ামী লীগ সমর্থক আছে, তারা তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন আমরা রাস্তায় নামতে পারবো না? কেন আমরা রাস্তায় নামলে মবের সৃষ্টি হচ্ছি? কারণটা কি? কারণ স্বাধীনতা, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির আগেও কিন্তু হয়েছে। বাংলাদেশ হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ জন্মায়নি, আওয়ামী লীগ জন্মেছে বাংলাদেশ জন্মানোর আগে। তাহলে এই যে 45%-এর উপরে, প্রায় এখন তো মনে হয় 50%-এর কাছাকাছি যে আওয়ামী লীগের সমর্থক আছে, আপনি তাদেরকে কি করবেন? মেরে ফেলবেন? সেটা তো সম্ভব না। আপনি বঙ্গবন্ধুর নাম বলতে দিচ্ছেন না, জয় বাংলা উচ্চারণ যে জয় বাংলা বলে 71-এ মুক্তিযুদ্ধ করেছেন আমাদের বাবারা, আপনি রাস্তায় এখন জয় বাংলা বলতে পারবেন না। বাংলাদেশে এখন 26শে মার্চ উদযাপন হয় না দাদা। বাংলাদেশে এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেশের গানগুলো হয় না। বাংলাদেশে এখন পাকিস্তানের কাওয়ালি শোনায়। আমরা কখনো এটা শুনিনি। আমাদের 26শে মার্চ হয় না, আমাদের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারকে জাস্ট ভেঙে ফেলা হয়। এবং আমরা বঙ্গবন্ধুকে যে অপমান করা হয়েছে 5 তারিখের পর থেকে, আমার খালি মনে হয় যে আমরা বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই। আমরা বঙ্গবন্ধুর কাছে আমরা আমরা লজ্জিত যে আমরা তাকে সেই সম্মানটুকু দিতে পারিনি। এই যে তিনি তার মাত্র 55 বছর বেঁচে ছিলেন বঙ্গবন্ধু, 13 বছরই উনি কারাগার বরণ করেছেন। তার মধ্যে 4,682 দিনই উনি কারাগারে ছিলেন। এই যে একটা মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে যে স্বাধীন বাংলাদেশটা পেয়েছি, সেই মানুষটিকে দেখেন 5 তারিখের পরে কি পরিমাণ অপমান করা হয়েছে, কি পরিমাণ অপমান করা হয়েছে। এবং আমি মনে করি যে মানুষ এখন ঘুরে দাঁড়াবে। মানুষ এখন ভেতরে এই যে জয় বাংলা যে নিষিদ্ধ করেছে, 32 নাম্বার ভেঙে ফেলেছে দাদা। 32 নাম্বার তো এটা কারো সম্পত্তি না। জয়ন্তী শেখ হাসিনা তো এটা রাখেননি, এটা তো আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের সম্পত্তি। 32 নাম্বার ভেঙেছে দাদা। 32 নাম্বার ভাঙার পরে যে মানে তারা নিজের পায়ে নিজে কুড়ালটা ভেঙেছে, কারণ এখন ঘরে ঘরে 32। আপনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন, ঘরে ঘরে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে নিধন করবেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুই একটা আওয়ামী লীগ এখনো আছে। কয়জন দেশের বাইরে আছে? দুই একজন। 95%-এর মতো বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বসবাস করছে। আপনি 32 নাম্বার ভেঙে ফেলছেন, মনে করছেন খুব একটা কাজ করে ফেলেছি, না। ঘরে ঘরে এখন বাংলাদেশ 32 হয়ে গেছে। আমরা জয় বাংলার মানুষ এখনো এখনো বেঁচে আছি। 71-এর সপক্ষে শক্তির আমরা এখনো বেঁচে আছি। আমরা বাংলাদেশকে পাকিস্তান হতে কখনোই দেব না। জান দিয়ে দেব দাদা, দেশ দেব না। দুই বাংলার এক মাটি, এক প্রাণ, এক ভাষা, এক সংস্কৃতি। আমরা চাই যে সৌহার্দ্যের ব্যাপার, যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটাই থাকবে। আমাদের তরফে শুভকামনা তো সবসময়। এবং এই জায়গায় চলে আসি একটি খুবই আহ যে বাংলাদেশ, দুই বাংলাকে নিয়ে আমাদের এত গর্ব, সাহিত্য সংস্কৃতি, সেখানে এমন একটি দুর্যোগ, সত্যি দুর্বিষহ। এটা যত তাড়াতাড়ি ভালো হয়, ততই মঙ্গল দুই পক্ষে। আমি আসবো এবার আহ যে জায়গাটিতে খুবই আমি অনেকক্ষণ ধরে খুব ছটফট করছি, যে মুজিবরকে নিয়ে 100টা গান একজন শিল্পীর পক্ষে, সত্যি এটা একটি দৃষ্টান্তমূলক বিশ্বের কাছে। আমার মনে হয় না কোনো রাষ্ট্রনেতাকে নিয়ে কোনো শিল্পী এতগুলি গান করেছে। আমি
ওই গানে তো আসবো। তার আগে এই যে এমন একটি দুর্লভ প্রেরণা ছাড়া এটা তো সম্ভব নয়, এই প্রেরণাটা কোত্থেকে পেলেন যে এতগুলি গান গাইবেন? আচ্ছা, আমি দাদা ওই যে বললাম 1990 সাল থেকে, আমি যখন ছোট ছিলাম, আমি তখন থেকেই বঙ্গবন্ধুর উপরে গান গাই। এবং এটা, আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমার ভেতরে মুক্তিযোদ্ধার রক্ত। আমি মনে করি যে বাংলাদেশের আমাদের ডিএনএ তে বঙ্গবন্ধু ঢুকে গেছে, আমাদের ডিএনএ তে 71, আমাদের ডিএনএ তে জয় বাংলা ঢুকে গেছে। ওই যে একটা চেতনা, আমি ছোটবেলা থেকে জননেত্রী শেখ হাসিনার সাথে, বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে নাই, কোনো এলাকা নাই যেখানে আন্টির সাথে আমি যাইনি। আহ, সেখানে মানে আমি বঙ্গবন্ধুর উপরে গান গাই দেখে আন্টির সাথে আমার একটা ছোটবেলা থেকেই একটা মা সন্তানের একটা সম্পর্ক হয়ে গেছে। এবং আমার মা চলে গেছেন। আমি, আমার 5 তারিখে দাদা আমার মনে হয়েছিল যে আমি এতিম হয়ে গেছি, যে আমার দুই মাকেই আমি কাছে পাচ্ছি না। কিন্তু আমার একজন মা চলে গেছেন, কিন্তু এখন একটা সান্ত্বনা, এখনো আমার জন্য একটা ব্লেসিং যে আমার আরেক মাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য। হয়তোবা তার আরো অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো শেষ করার জন্য হয়তোবা এখনো আমার জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। দাদা আমি এই যে বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান, এটা ওয়ার্ল্ডে কোনো একজন গ্রেট লিডারকে নিয়ে একজন সঙ্গীত শিল্পীর এই প্রথম মনে হয় 100টি গান। এবং আমি যেদিন জননেত্রী শেখ হাসিনা তার সংসদ ভবনে আমাকে ডেকে নিয়ে গেলেন, উনি আমাকে জাস্ট বলছেন যে আমি তো জানি তুমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাও, কিন্তু তুমি একা কিভাবে 100টা গান গায়ে ফেললা, আমি খুব অবাক হচ্ছি। এবং সেই দিক দিয়ে তার একটা আশীর্বাদ, এবং উনি আমাকে জড়িয়ে ধরে জাস্ট মানে উনি জাস্ট কান্না করে দিয়েছিলেন যে এটা কি করে সম্ভব করলা তুমি, কতটুকু আমার বাবার প্রতি ভালোবাসা থাকলে তুমি এই কাজটা করতে পারো। তো দাদা এটা আমার আমার ব্লেসিং। এবং সবচেয়ে বড়, আমি বলেন যে আজকে 15-16 বছর আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি জয়ন্ত্রী শেখ হাসিনার এত স্নেহধন্য ছিলাম, এত কাছাকাছি থেকেও অপব্যবহার তো দূরের কথা, আমি কোনোদিন সরকারকে ব্যবহারও করিনি। এই যে 100টা গান, একটা গান করতে কি পরিমাণ খরচ হয় দাদা আপনারা ভালো জানেন। সেই 100টা গান আমার নিজস্ব অর্থায়নে আমি সেটা কমপ্লিট করেছি। এগুলো সংগ্রহ এবং সে, কিভাবে করেছে এই গানগুলো? আমার একটা ইউটিউব আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার নিজস্ব চ্যানেল লিসা কালাম। সেই লিসা কালাম অফিসিয়াল, আমি আমার চ্যানেলে সেটা দিয়েছি। না, গানগুলো এটা যে সুর বা তার কথা, এগুলো কোত্থেকে সংগ্রহ করার জায়গাটা কি ছিল? এটা তো গানগুলো একটা বিশাল আসলে, কালেকশনের ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশে যারা বড় বড় সঙ্গীত পরিচালক আছেন, বাংলাদেশে বড় বড় যারা গীতিকার আছেন, গীতিকবি, তারা আমাকে, এবং আপনি শুনলে খুশি হবেন যে অনেকে যখন শুনেছে যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে 100 গানের একটা প্রজেক্ট করছি, অনেক বড় বড় গীতিকবি আমাকে ফোন করেছেন। যেমন আহ গাফফার চৌধুরী, আপনি নাম শুনেছেন কিনা, হ্যাঁ। আমার ভাইয়ের রক্ত 21 ফেব্রুয়ারি যিনি লিখেছেন, সেই গাফফার চৌধুরী উনি মৃত্যুর আগে আমাকে, উনি নিজে আমাকে 2টা গান দিয়ে গেছেন যে মা এত বড় কাজ তুমি করছো, সেখানে আমার 2টা গান থাকবে না তা হবে না। এরকম অনেক গীতিকবি, অনেক সম্মানীয় সুরকার যারা আছেন, সঙ্গীত পরিচয়, তারা আমাকে সেধে সেধে দিয়েছেন যে আমরা চাই এই বঙ্গবন্ধুকে নিয়ে 100টা গানের মধ্যে যেন আমার একটা গান থাকে, আমার একটা গান থাকে। আমি খুব ব্লেসিংস যে আমি এতটুকু নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি অনেক বড় বড় সঙ্গীত পরিচালক এবং গীতিকবিদের গান, আমার 100 গান বঙ্গবন্ধুকে নিয়ে আমি গাইতে পেরেছি। এটা আমার জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার, খুব তাহলে সৌভাগ্যের আপনার ব্যাপার। একটা গান শোনা যেতে পারে এখন। হ্যাঁ, আমি একটা আহ, গান গাই, কারণ আমার দেশটা তো আজকে শকুনের থাবা পড়েছে, আমার দেশের মানচিত্র দিয়ে অঝরে রক্ত ঝরছে। আহ আমার একটা দেশের গান গাই, আমার খুব প্রিয় একটি গান। দাদা আরেকটা কথা বলে রাখি, আমি গত 7 মাস ধরে বাংলাদেশের সকল মিডিয়াতে আমি ব্ল্যাক লিস্টেড। আমার অপরাধ, আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান গাই। সুতরাং আমার গানের সাথে গত 7-8 মাস আসলে কোনো যোগাযোগই নাই। আমার কণ্ঠকে রোধ করার তারা চেষ্টা করছে, যে কোনো সেক্টরেই তারা আমাকে গান গাইতে দিচ্ছে না, যেটাকে আমরা কালো তালিকাভুক্ত বলি, যেটা আপনাদের দেশে এটা নাই আমি জানি, কিন্তু আমাদের দেশে এটা আছে।
যে শিল্পীদের সংস্কৃতিটাকে তারা কণ্ঠরোধ করার যে একটা প্রবণতা, এটা আমাদের দেশে খুব ন্যক্কারজনক ভাবেই আছে। যে আমাকে দেশের গান গাচ্ছি। পুষ্পে পুষ্পে ভরা সখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিসা কালামের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ লিসা। আমরা জানলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং লিসার ভবিষ্যতে আশা, কামনা, আমাদের শুভকামনা। দুই মাটি, এক বাংলা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এক। আমরা কথা বলতে থাকবো, আমরা জানতে থাকবো বাংলাদেশের আগামী দিনকে নিয়ে অনেক কথা হবে। এখনকার মতো আমি তাপস মহাপাত্র, ওঙ্কার বাংলা।